আসসালামু আলাইকুম। আমাকে আমি সবার মেসেজ ডেফিনেটলি এখন দেখতে পারবো না, সো ওয়েলকাম টু নিউ সেশন আমার জন্য ফেসবুক লাইভে। আমি আসলে কখনো ক্লাস নিইনি, সো দ্যাটস স্টার্ট। আর আজকে আমার টপিক ডিসাইডেড ছিল হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, সো ওইটা নিয়ে আমি একটু কথা বলি। বেশিরভাগই যেহেতু এখানে স্টুডেন্ট থাকবা, আই উইল ট্রাই টু বি অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রফ ওরিয়েন্টেড। কীভাবে তোমাদেরকে পড়ানো যায় সেটা আমি চেষ্টা করব। এটা কি তোমাদের জন্য ভিজিবিলিটি ইজ ফাইন, আর আমার কিছু চেঞ্জ করতে হবে? জাস্ট টেক আ মিনিট। যদি কিছু চেঞ্জ করা লাগে আর দেখতে অসুবিধা হয় আমাকে জানাও, আমি আই উইল জাস্ট ফিক্স ইট উইদিন মিনিট আর ক্লাস শুরু করব। শুনতে কোনো অসুবিধা হচ্ছে? শুনতে যদি কোনো অসুবিধা না হয় আমি তাহলে স্টার্ট করব। মানে আমাকে তোমরা জানাও কেউ একজন যে শুনতে বা দেখতে কোনো সমস্যা হচ্ছে না। ওকে, অ্যাজ দেয়ার ইজ নো কমপ্লেইন, আমি স্টার্ট করি। সো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসলে মেইন জিনিসটা যেটা, যখন ফাইনাল প্রফিটের জন্য আমরা এটা চিন্তা করি, সেক্ষেত্রে কয়েকটা জায়গায় ব্রেস্ট ক্যান্সারের নলেজটা লাগে। একটা হচ্ছে যদি লং কেস হিসেবে থাকে, সেটাই একটা থাকে যে পুরো ব্যাপারটা সম্পর্কে একটা গ্রস আইডিয়া। আরেকটা হচ্ছে বক্স কোয়েশ্চেন যেগুলো থাকে, সেখানে ব্রেস্ট ক্যান্সারের জন্য লাগে। আদারওয়াইজ শর্ট কেস হিসেবে আমরা সাধারণত ব্রেস্ট ক্যান্সার খুবই কম দিই, যেহেতু একটু আনকমফোর্টেবল থাকে। সো ওই দুইটা জিনিস চিন্তা করে ব্রেস্ট ক্যান্সারটা পড়া উচিত। একটা হচ্ছে লং কেস হিসেবে, আরেকটা হচ্ছে গিয়ে যদি বক্সে কোয়েশ্চেন থাকে ওরকম। সো ক্যান্সার রিলেটেড পড়াশোনা যখনই করতে হয়, সবাই তো প্যাথোলজিতে নিশ্চয়ই পড়ে আসছো থার্ড ইয়ারে যে ক্যান্সার মানে কি। সো ক্যান্সার ইজ ইজিলি যেটা আনকন্ট্রোলড একটা ইনকোঅর্ডিনেটেড গ্রোথ হবে বডির যে কোনো জায়গায়, দ্যাট ইজ ক্যান্সার। সো ব্রেস্টের ক্ষেত্রে যেটা হয়, আমি একটু ড্র করে দেখানোর চেষ্টা করব, দেখতে অসুবিধা হলে বা বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাও। সো ব্রেস্টের স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, সো বেসিক্যালি এরকম ফ্রন্ট থেকে দেখলে এরকম, আর ল্যাটারাল সাইড থেকে দেখলে এরকম। বেসিক স্ট্রাকচার যেটা, ব্রেস্টটা বেসিক্যালি এরকম 15 to 20 লোবসে ভাগ করা থাকে, অলোবিউলস সেটাই বলো। আর প্রত্যেকটার মধ্যে এরকম একটা কানেক্টিং ডাক্টস থাকে, সবগুলো থেকে কানেক্ট করে ডাক্টগুলো আসে এবং সেটা মার্চ করে এই নিপল অ্যারিওলা কমপ্লেক্সে এসে ওপেন হয়। সো ল্যাটারাল সাইড থেকে যদি আমরা দেখি, ইট উইল বি লাইক দিস। এই বেসিক স্ট্রাকচারটা জানাটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে একদমই যেটা আমরা বলি স্ট্রমাল টিস্যু, সেটার ফরমেশনটা। আর আরেকটা বিষয় যেটা থাকে, ব্রেস্টে এরকম লিগামেন্ট অফ কুপার দিয়ে চেস্ট ওয়ালের সাথে লাগানো থাকে, যেখানে পেক্টোরাল মাসেলটা থাকছে। এই নলেজগুলো লাগবে কেন? যখন আমরা ব্রেস্ট ক্যান্সারের স্টেজিংটা করব, তখন এই ইনফরমেশনগুলো আমাদের একটু লাগবে। আর আমরা সবাই জানি ব্রেস্টের যে ড্রেনেজ সিস্টেমটা, লিমফেটিক ড্রেনেজটা ইপসিল্যাটারাল সাইডে, মানে ওই সাইডের যে এক্সিলারি লিম্ফ নোডগুলো আসে, সেগুলোতেই সবচেয়ে বেশি যায় 75% ক্ষেত্রে। অথবা আরেকটা যেতে পারে কোথায়, ইন্টারনাল মেমোরি নোডস। মানে যদি এটা আমি চিন্তা করি যে লেফট ব্রেস্ট, আর তোমরা কি দেখতে পাচ্ছ আমি জানি না, ইফ ইটস অন দ্য রাইট সাইড, সো এটা হবে রাইট এক্সিলা। এখানে সবচেয়ে বেশি যাবে 75% ক্ষেত্রে। আর ইন্টারনাল মেমোরি নোডসটা থাকে এখানে, যে স্টারনামটা থাকে তার পাশ দিয়ে, এখানে 15% যায়, আর বাকিটা চলে যাবে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডস। সো এই বেসিক আইডিয়াগুলো যদি আমরা ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে জানতে চাই, এই স্ট্রাকচারাল যে আইডিয়াটা, এটা মাথায় থাকতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন মাথায় থাকতে হবে? যদি ক্যান্সার দিয়ে স্টার্ট করি, যেহেতু একটা আনকন্ট্রোল ইনকোঅর্ডিনেটেড গ্রোথ হয়, একটা ক্যান্সার প্যালপেবল হওয়ার জন্য কিন্তু অনেক সেল ডিভিশন করতে হয়। 10 to the power 9 সেল তৈরি হলে একটা মিনিমাম একটা প্যালপেবল লাম্প এখানে তোমার তৈরি হবে। সো ওই লাম্পটা দুইটা জায়গা থেকে তৈরি হতে পারে। একটা হচ্ছে এই যে আমরা বলেছি কয়েকটা লোবে ভাগ করা থাকে, সেই লোবের টিস্যু থেকে হতে পারে, অথবা এই যে ডাক্টটা রয়েছে সেখান থেকে হতে পারে। এই জন্য ব্রেস্ট ক্যান্সার মেইনলি দুইটা টাইপ আমরা বলি, যদি আমরা সেলুলার টাইপ চিন্তা করি। একটা হচ্ছে ডাক্টাল কার্সিনোমা, আর একটা হচ্ছে লোবুলার কার্সিনোমা। সো যদি আমরা বেসিক স্ট্রাকচারটা জানি, তাহলে ক্যান্সারটা বোঝাটা সহজ। সো এটা মনে রাখতে হবে। সো এই ডাক্টগুলো থেকে যে ক্যান্সারগুলো হয়, সেগুলো হচ্ছে ডাক্টাল, আর লোবিউল থেকে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে লোবিউলার। এবং এটার দুইটা ভ্যারাইটি আছে। যেহেতু আমরা জানি যে ক্যান্সার হতে হলে সেটা কি করতে হয়, একটা বেসমেন্ট মেমব্রেন থাকে সেলের, তাই না? এই বেসমেন্ট মেমব্রেনটাকে যদি ক্রস করে যায়, তখনই আমরা সেটাকে বলি ম্যালিগনেন্সি। তো এখানে ম্যালিগনেন্সির দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ইনসাইটু, আর একটা হচ্ছে ইনভেসিভ। ইনসাইটু মানে হচ্ছে যেটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করেনি এখনো, সো দ্যাট ইজ ইনসাইটু।
আর ইনভেসিভ মানে যেটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে ডিফারেন্ট এটা হতে পারে ইনভেট করে সারাউন্ডিং স্ট্রাকচারে চলে যাচ্ছে, অথবা যদি সেটা ইনভেট করে ব্লাড ভেসেলে চলে যায় বা লিমফেটিক চ্যানেলে চলে যায়, তাহলে সেখান থেকে ব্লাডের মাধ্যমে ডিফারেন্ট জায়গায় যায়, লিম্ফের মাধ্যমে ডিফারেন্ট জায়গায় যেতে পারে। যেমন লিম্ফের মাধ্যমে কোথায় যাবে, যেটা দেখিয়েছে এখানে সবচেয়ে কমন যেতে পারে হচ্ছে এক্সিলারি লিম্ফ নোডস, অথবা ইন্টারনাল মেমোরি নোডস, অথবা হচ্ছে সুপারক্লাভিকুলার লিম্ফ নোডস, এগুলোতেই সবচেয়ে বেশি যায়। আর যদি ব্লাড বার্ন হয়ে থাকে তখন সেক্ষেত্রে ব্লাডের সিস্টেমের মাধ্যমে এটা আসলে বডির যে কোনো জায়গায় যেতে পারে। তবে সবচেয়ে কমন সাইট আমরা যেটা বলি সেটা হচ্ছে কি তোমার লাংয়ে যেতে পারে, লিভারে যেতে পারে, ব্রেনে যেতে পারে, বোনে যেতে পারে। তো ব্রেস্ট থেকে এসব জায়গায় সবচেয়ে বেশি যায়। এই জন্য যেহেতু ইনসাইটো আর ইনভেসিভ দুটো কম্পোনেন্ট আছে, সরি, সো ডাক্টালের জন্য এরকম কম্পোনেন্ট আছে যেটাকে আমরা বলি DCIS, মানে ডাক্টাল কার্সিনোমা ইন সাইটো, আর হচ্ছে IDC যেটা হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। লোবুলার কার্সিনোমার জন্য সেম, আমরা বলি ইনভেসিভ লোবুলার কার্সিনোমা অথবা লোবুলার কার্সিনোমা ইন সাইটো। সো আমি একটু জাস্ট তোমাদের কমেন্টগুলো দেখি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ওকে, সো ফার দেয়ার ইজ নো কোয়েশ্চেন অর এনিথিং। কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় আর কোয়েশ্চেন থেকে আমাকে জানাও, আমি চেক করছি এখানে। কান্ট সি প্রপারলি, আচ্ছা কান্ট সি প্রপারলি, আচ্ছা, কারণ আমি হাতে ড্র করছি তো আমি ট্রাই করবো আর একটু স্লো ড্র করার জন্য। আচ্ছা, সো বেসিক স্ট্রাকচারগুলো আসলে বুঝিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওটার জন্য। সো এখন আমরা যদি চিন্তা করি, এই দুই ধরনের ক্যান্সার যেটা বলেছি এটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ডাক্টাল কার্সিনোমা, মানে ডাক্টাল কম্পোনেন্ট থেকে যে ক্যান্সারগুলো হয় সেটা। সো আমরা যদি চিন্তা করি এই ডাক্টের মধ্যে সাপোজ একটা ক্যান্সার হলো বা ম্যালিগন্যান্সি হচ্ছে, ফার্স্ট জিনিস যেটা জানতে হয় যখন আমরা একটা প্যাথোলজি জিনিসটা এখন আসলে পড়লাম, বেসিক প্যাথোলজি কী, প্যাথোজেনেসিস হচ্ছে সেটা, এরপর নেক্সট যে জিনিসটা প্যাথোলজিক্যাল ফিচার্সগুলো কী হতে পারে। সো আমরা যখন একটা ক্যান্সার রোগ পড়ি সেটার সিমটমস যদি আমরা চিন্তা করি, সাইন সিমটম যদি চিন্তা করি, সেটা আসলে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তার লোকাল কি সিমটমস হচ্ছে, তার সিস্টেমিক কোনো ফিচার আছে কিনা, আর একটা হচ্ছে তার মেটাস্টেটিক কোনো ফিচার আছে কিনা। যে কোনো ক্যান্সার ক্ষেত্রে, নট অনলি ব্রেস্ট ক্যান্সার, সেটা যেখানেই ক্যান্সার হোক, এই তিনটা ভাগে ভাগ করে আসলে তোমাদের জানতে হবে। সেটা যদি সিএ স্টামাক হয় সেম, সেটা যদি সিএ কোলন হয় একই রকম, সিএ থাইরয়েড, যেটাই হোক যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে এই তিনভাবে তোমাদের সিমটমটা অ্যাসেস করতে হবে। সো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যখন এখানে একটা টিউমার তৈরি হচ্ছে তখন সবচেয়ে কমন যে সিমটমটা থাকে একটা হচ্ছে গিয়ে ব্রেস্ট লাম্প, যেটা বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা বলতে পারে যে ব্রেস্টের মধ্যে একটা লাম্প সে বুঝতে পারছে। সেটা ইউজুয়ালি যেটা হয়, লাম্পটা দেখবা যে খুব র্যাপিডলি গ্রো করছে এরকম। তোমরা অলরেডি যারা প্যাথোলজি পড়ে আসছো, ফিফথের স্টুডেন্ট যারা আছে তারা তো জানোই, আমি জানি না যে তো জুনিয়র কেউ এখানে দেখছে কিনা, বাট যারা অলরেডি ফিফথ ইয়ারে চলে আসছো তারা অলরেডি জানো যে এখানে যখনই তোমার সাইন সিমটমসের ব্যাপারটা তো জানো অলরেডি নিশ্চয়ই। সাইন মানে হচ্ছে যেটা আমরা ইভ্যালুয়েট করছি, সিমটমস হচ্ছে যেটা পেশেন্ট এসে বলছে। সো পেশেন্ট যে সিমটমগুলো সবচেয়ে কমনলি বলে তার মধ্যে একটা হচ্ছে ব্রেস্টের মধ্যে সে যে কোনো ধরনের যদি একটা লাম্প ফিল করে এবং সেটা ইউজুয়ালি খুব র্যাপিডলি গ্রোয়িং হয়, দেখবে খুব অল্প সময়ের মধ্যে টিউমারটা বড় হয়ে যাচ্ছে। আর বেনাইন যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অনেক লম্বা সময় ধরা একই সাইজ নিয়ে আছে, যেরকম ফাইব্রোঅ্যাডিনোমা, যেটা দেখবে হয়তো বছরের পর বছর আছে কিন্তু শেপে কোনো সাইজে কোনো চেঞ্জ হচ্ছে না। বাট যেগুলো ম্যালিগন্যান্ট টিউমার বা নিওপ্লাস্টিক বা ক্যান্সার আমরা চিন্তা করছি, সেগুলো খুব তাড়াতাড়ি সাইজে বেড়ে যায় এবং সেগুলোর শেপটা হবে ইরেগুলার, ইল ডিফাইন্ড এরকম। এটা আমরা যখন অবশ্যই এক্সামিনেশন করবো তখন বলবো। সো একটা লাম্প থাকবে যেটা পেইনলেস এবং র্যাপিডলি গ্রোয়িং, এটা এক নাম্বার ফিচার সবচেয়ে কমন যেটা নিয়ে আসে। যখন এখানে ক্যান্সারটা থাকছে, দেখো এই ডাক্টের মধ্যে আমি জানি না দেখতে পাচ্ছ কি না, এই ডাক্ট থেকে ক্যান্সার সেলগুলো দে ক্যান মাইগ্রেট, এই ডাক্ট বরাবর মাইগ্রেট করে ইট ক্যান কাম টু দ্য নিপল অ্যারিওলা কমপ্লেক্স, যেহেতু ডাক্টগুলো কানেক্টেড থাকছে নিপল অ্যারিওলা কমপ্লেক্সে। সো এটার জন্য যে ফিচার্সগুলো হতে পারে, একটা হচ্ছে যখন এই সেলগুলো এখানে চলে আসছে তখন এটা অনেক সময় নিপল অ্যারিওলা কমপ্লেক্সকে ড্যামেজ করতে পারে বা সেখানে ঘাড় মতো তৈরি হতে পারে বা এক্সিমার মতো তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি প্যাজেট ডিজিজ। আমি জানি না এই টার্মটা তোমরা অলরেডি জানো কি না, PAGET, প্যাজেট ডিজিজ। এটা একটা সিমটম যেখানে পেশেন্ট দেখবে যে অনেকে কমপ্লেন করে যে অনেক দিন ধরে তার নিপল অ্যারিওলা কমপ্লেক্স একটা ঘাড় মতো হয়ে আছে যেটা শুকাচ্ছে না। সো এটা একটা সিমটম যেটা অনেক সময় আমরা এক্সিমাটাস লিশন বলি। যদি সেই এক্সিমাটাস লিশনটা বায়োল্যাটারাল না হয়, একটা সাইডে হয়, তাহলে সেটা মোর সাসপিশিয়াস, কারণ বায়োল্যাটারাল যদি হতো সেটা স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যেহেতু ইউনিল্যাটারাল, সেটা এরকম একটা
ভিতরে একটা ম্যালিগনেন্ট সেল এখান থেকে এসে ভিতরের থেকে এসে এখানে প্যাজেট ডিজিজ তৈরি করার সম্ভাবনা অনেক বেশি। সো এরকম যদি কারো ইউনিল্যাটারাল নিপল অ্যারেলা কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ইচিং থাকে, স্কেলি লিশন থাকে, এক্সিমাটাসের মতো লিশন থাকে, অথবা তার নিপল অ্যারেলা কমপ্লেক্সটা যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, সেটা একটা ক্যান্সারের সিমটম হতে পারে, যেটাকে আমরা বলি প্যাজেট ডিজিজ। আরেকটা কী হতে পারে, আমি একটু আগে যেটা বলেছি যে কুপার্স লিগামেন্ট দিয়ে আসলে ব্রেস্টটা চেস্ট ওয়ালের সাথে লাগানো থাকে। সো এখান থেকে যদি ক্যান্সার সেলগুলো ওই কুপার্স লিগামেন্টগুলোকে ইনভলভ করে ফেলে, তখন কি হয়, যেহেতু অনেক বেশি ক্যান্সার সেল গ্রো করে এবং ক্যান্সারের টেন্ডেন্সিটা হচ্ছে একটা হার্ড ফিক্স স্ট্রাকচার তৈরি করে ফেলে। সো যখন কুপার্স লিগামেন্টগুলোকে ইনভলভ করে, লিগামেন্ট ধরো নর্মাল লেংথ এরকম, কিন্তু যখন এটা হার্ড ফিক্সড হয়ে যাচ্ছে তখন এটা শর্টেনিং হয়ে যায়। এই জন্য যেটা হয়, ধরো এই জায়গায় কুপার্স লিগামেন্টটা লাগানো, যখন এটা ক্যান্সার সেল দিয়ে ইনভলভ হয়ে এরকম শর্টেনিং হয়ে যাচ্ছে, তখন এখানে কি হয়, ডিম্পলিং হয়ে যায় ওই স্কিনটাতে। আমরা ট্যাদারিং বলি বা ডিম্পলিং বলি, মানে ওই জায়গাটা একটা ডিম্পলের মতন হয়ে থাকে, যেহেতু কুপার্স লিগামেন্টটা ট্যাদার্ড হয়ে যায়, এর জন্য এরকম একটা সাইন হতে পারে স্কিনের মধ্যে একটা ডিম্পল হয়ে আছে। আরেকটা সাইন হতে পারে যেটাকে আমরা বলি পদি অরেঞ্জ চেঞ্জ, অনেকে পিউডি অরেঞ্জ বলে, বাট এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে পদি অরেঞ্জ চেঞ্জ। সেটা হচ্ছে ব্রেস্টের স্কিনের নিচে যে লিমফ্যাটিক সিস্টেমটা আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। এই লিমফ্যাটিক চ্যানেলগুলো যদি এই ক্যান্সার সেল দিয়ে ব্লক হয়ে যায়, তখন কি হয়, লিমফ্যাটিক চ্যানেল আমরা সবাই জানি আমাদের কি করে, বডির সেন্টারের দিকে ফ্লুইডগুলোকে টেনে আনে, তাই না? সো যদি কোনো কারণে লিমফেটিক অবস্ট্রাকশন হয়, শরীরে যে কোনো জায়গায় লিমফেটিক এবং ভেনাস এই দুটো চ্যানেলে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তার ফিচারটা হয় ইডিমা। সো যখন এখানে ব্রেস্টের স্কিনের যে সাবকিউটেনিয়াস যে লিমফেটিক চ্যানেলগুলো আছে, এগুলো যখন ক্যান্সার সেল দিয়ে ব্লক হয়ে যায়, তখন যে লিমফেডিমাটা হয়, সেটার জন্যই আসলে এই পদি অরেঞ্জ চেঞ্জটা হয়। পদি অরেঞ্জ চেঞ্জ মানে এখানে স্কিনের যে হেয়ার ফলিকলগুলো থাকে সেই জায়গাটা নর্মাল থাকে, কিন্তু বাকিটা কি হয়, ইডিমা হয়ে সোয়েল আপ হয়ে যায়। ওই জন্য ওই হেয়ার ফলিকলের জায়গাগুলো ছোটো ছোটো ছিদ্রের মতন হয়ে থাকে, এক্স্যাক্টলি লাইক স্কিন অফ অ্যান অরেঞ্জ, মানে পদি অরেঞ্জ চেঞ্জেস, অরেঞ্জ স্কিনের মতন দেখতে হয়ে যায়, ছোটো ছোটো ছিদ্রের মতন হয়ে যায়। সো ওটাকে বলে পদি অরেঞ্জ চেঞ্জ। সো এটা হচ্ছে লিমফেটিক অবস্ট্রাকশন হওয়ার জন্য। আর কি হতে পারে, আর অনেক সময় দেখবে যে এখানে একটা নোডিউলের মতো হতে পারে স্কিনে। নোডিউল মানে তোমরা সবাই জানো, একটা ছোট্ট একটা লিশনের মতন হয়ে থাকবে, শক্ত হার্ড, সেরকম হতে পারে। অথবা অনেকের হয়তো দেখবে ব্রেস্টের মধ্যে কোনো সিমটম নাই, কিন্তু এক্সিলাতে এই যে লিমফেটিক চ্যানেল দিয়ে যখন সে লিম্ফ নোডে যায়, হয়তো ব্রেস্টে তার কোনো সিমটম হচ্ছে না, শুধু এক্সিলারি লিম্ফ নোড আছে, এরকমও কিন্তু অনেক পেশেন্ট আমরা পাই। তো এই ধরনের যে সিমটমগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি লোকাল সিমটমস। যেটা আমি বলেছি তিনটা ভাগে ভাগ করতে হয়, লোকালি কি সিমটম হচ্ছে, তার সিস্টেমিক কোনো ফিচার আছে কিনা, মেটাস্টেটিক কোনো ফিচার আছে কিনা। সো লোকাল সিমটমগুলো বুঝতে তোমাদের কারো অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু জানাও, তাহলে যদি রিপিট করতে হয় সেটা আমি বলতে পারি। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে, ইজ ইট ফর পোস্ট গ্র্যাজুয়েশন অর ফাইনাল প্রফ। আমি পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের কিছু এখানে বলবো না, আমি ফাইনাল প্রফের জন্যই বলছি। আমার স্টুডেন্টদেরকে আমি যেভাবে বলি, বা আমি তো আসলে অনেক দিন ধরেই এক্সাম দেখছি, ইনফ্যাক্ট আমাকে অনেক পরীক্ষাও নিতে হয়, ফাইনাল প্রফ নেই না আমি, বাট বাকি পরীক্ষাগুলো নিতে হয়। সো আমরা যে ধরনের কোয়েশ্চেনগুলো করি, যে ধরনের বেসিক নলেজগুলো আমরা চাই যে একটা স্টুডেন্টের মধ্যে থাকুক, ফিফথ ইয়ার স্টুডেন্টের, আমি অতটুকু পর্যন্ত বলবো। আমি পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের কিছুই তোমাদেরকে বলবো না। বাট তুমি কিছু জিনিস আমি একটু ইলাবোরেটলি বলছি, একটা কারণে, তুমি যদি জিনিসটা না বুঝো সেটা তোমার মাথায় থাকবে না। যেমন তুমি হয়তো ওয়ার্ডটা শিখলা পদি অরেঞ্জ, কিন্তু তুমি জানো না জিনিসটা কী হচ্ছে, তাহলে সেটা তোমার মাথায় কখনোই থাকবে না। সো এই জিনিসটা আমি এক্সপ্লেন করছি এই কারণেই, কারণ তুমি যখন একটা ক্যান্সার রোগ পড়ছো, তোমাকে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই সবার আগে তোমাকে অ্যানাটমি জানতে হবে, যে কী জায়গাটা, তার ফাংশনটা কী, ফিজিওলজি জানতে হবে, তারপর তার প্যাথোলজি জানতে হবে। তাহলে তুমি বুঝবা যে আসলেই জিনিসটা কী হচ্ছে, তার কনসিকুয়েন্সেস কী, তাহলে তোমার অনেক দীর্ঘদিন মনে থাকবে। শুধু মুখস্থ করলে কখনো মনে থাকবে না। সো এই জন্য আমি একটু সিমটমগুলো কীভাবে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করছি। আর যে সিমটমগুলো আছে সেগুলো তোমরা সবাই বইয়ের মধ্যেই পাবে, একদম কমন জিনিসপত্র। লোকালে যে সিমটমগুলো আমি বলেছি অলরেডি, দোজ আর দ্য কমন সিমটমস, ঠিক আছে? সো সিমটমসগুলো যদি তোমরা সহজ করে মনে রাখতে চাও, একটা হচ্ছে ব্রেস্ট লাম্প, আর ব্রেস্টের স্কিন এবং নিপল অ্যারেলা কমপ্লেক্সের চেঞ্জেস। নিপল অ্যারেলা কমপ্লেক্সের চেঞ্জের মধ্যে একটা হচ্ছে নিপল রিট্রাকশন, আরেকটা হচ্ছে কি নিপল ডিসচার্জ, যে দুইটা আমি তখন বলিনি। নিপল রিট্রাকশনটা কীভাবে হয়, এখানে যখনই ডাক্টাল ইনভলভমেন্ট হয়, একই জিনিস, যেরকম কুপার্স লিগামেন্টটা ইনভলভ হয়ে ট্যাদারিং হয়ে ছোটো হয়ে যায়, সেরকম স্কিনে ডিম্পলিং হচ্ছে, যখন সেটা এরকম নিপলের ডাক্টগুলোকে ইনভলভ করে, তখন ডাক্টগুলো এরকম শর্টেনিং ট্যাদারিং হয়ে যায়, তখন নিপলটা ভিতর থেকে ঢুকে যায়। সো কারো যদি এরকম সাডেন একটা নিপল রিট্রাকশনের হিস্ট্রি থাকে, স্পেশালি ইউনিল্যাটারাল বারবার বলছি, কারণ ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউনিল্যাটারাল থাকে,
মাঝে মাঝে এটা বায়োল্যাট্রাল হতে পারে যদি লোবিউলার কার্সিনোমা হয়। এটা একটু মাথায় রাখবা। ডাক্টাল কার্সিনোমা ইউজুয়ালি ইটস ইউনিল্যাট্রাল, বাট লোবিউলার কার্সিনোমা এটা মাল্টিফোকাল হতে পারে এবং বায়োল্যাট্রাল হতে পারে। এই জিনিসটা পরীক্ষার সময় কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, সো এটা মাথায় রাখবা। সো যখন এরকম ডাক্টগুলো ইনভলভ হয় নিপলটা ভিতরের দিকে ঢুকে যেতে পারে। সো নিপেলার কমপ্লেক্সের চেঞ্জের মধ্যে একটা হচ্ছে নিপল রিট্রাকশন, আরেকটা হচ্ছে নিপল ডিসচার্জ, স্পেশালি সেটা যদি সেরাস মানে পানির মতো অথবা ব্লাডি নিপল ডিসচার্জ হয়, মানে ব্লাড মিক্সড এরকম ডিসচার্জ যদি হয়। তারপর সেটা যদি স্পন্টিনিয়াস হয়, মানে নিজে নিজে বের হচ্ছে, পেশেন্ট চাপ দিলে বের হচ্ছে এরকম না। আর আরেকটা বিষয় হচ্ছে সাধারণত সিঙ্গেল ডাক্ট, মানে একটা ছিদ্র যদি বের হয়ে আসে, সেটা রুগীরা বুঝতে পারে বা তুমি যখন এক্সামিন করবা তুমিও বুঝতে পারবা। সো এই ধরনের যে নিপল ডিসচার্জগুলো সেগুলো হচ্ছে সাসপিশিয়াস। এগুলো যারা একটু পরীক্ষার কোয়েশ্চেনগুলো একটু ভালো করতে পারো তাদেরকে অনেক সময় এগুলো জিজ্ঞেস করতে পারে, খুব ছোট ছোট সিম্পল জিনিস, বাট ইনফরমেশনগুলো মাথায় রাখলে তোমাদের সুবিধা হবে। সো নিপেলার কমপ্লেক্সের চেঞ্জে একটা বলেছি নিপল রিট্রাকশন, একটা বলেছি নিপল ডিসচার্জ, এবং আরেকটা হচ্ছে প্যাজেট ডিজিজ, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি, ঠিক আছে। আর স্কিনের মধ্যে চেঞ্জেসের মধ্যে কি বললাম, একটা হচ্ছে পদি অরেঞ্জ চেঞ্জ, মানে ছোট ছোট ছিদ্রের মতো যেটা হয়ে যায় অরেঞ্জ স্কিনের মতন। আরেকটা হতে পারে কোনো একটা আলসার হয়ে আছে অনেক দিন ধরে যেটা শুকাচ্ছে না, অথবা একটা নোডিউল হয়ে আছে। সো দিজ আর দ্য স্কিন চেঞ্জেস। আর আরেকটা হচ্ছে এক্সিলারি যদি কোনো স্পেলিং থাকে, মানে এক্সিলারি যদি কোনো নোট থাকে, সেটা একটা লাম্প হিসেবে আমরা অনেক সময় পেতে পারি। সো দিজ আর দ্য কমন সিমটমস। আর লাম্প সম্বন্ধে আমি একটু করে বলেছি, এগুলো সাধারণত খুব র্যাপিডলি গ্রোয়িং হবে। আর একটা নিওপ্লাস্টিক লিশন যেরকম হয় সেটা হচ্ছে হার্ড, ফিক্সড, ইল ডিফাইন্ড এবং পেইনলেস, এই ধরনের লাম্প নিয়ে সাধারণত পেশেন্টরা প্রেজেন্ট করে। আচ্ছা, সো এটা গেল লোকাল সিমটমস। আর আরেকটা হচ্ছে সিস্টেমিক অ্যান্ড মেটাস্টেটিক যে সিমটমগুলো আমরা বলি। সিস্টেমিক সিমটমের মধ্যে মনে রাখবা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সিস্টেমিক ফিচার্সগুলো আসলে সিমিলার হয়। যেমন ক্যান্সার যদি স্পেশালি ব্রেস্ট ক্যান্সার যেহেতু এক্সটার্নাল একটা ম্যালিগনেন্সি, মানে যেটা ধরো গাটের সাথে রিলেটেড না, এই জন্য তার সিস্টেমিক ফিচারটা ইউজুয়ালি কম হয়। গাটের সাথে রিলেটেড থাকলে সিস্টেমিক ফিচারগুলো কী হয়, ধরো ওয়েট লস হচ্ছে, নজিয়া, ভমিটিং হচ্ছে, এই ধরনের যে ফিচার্সগুলো এগুলো ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে কম হয়, কিন্তু হতে পারে যদি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হয়। সো এগুলো কিছু কমন সিস্টেমিক ফিচার আছে, স্পেশালি ওয়েট লস, ভমিটিং, এই ধরনের যে ফিচার্সগুলো থাকে। আর মেটাস্টেটিক ফিচার আমি অলরেডি একটু তোমাদেরকে বলেছি, মেটাস্টেটিক ফিচার হচ্ছে কী রুটে তার মেটাস্টেসিস হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন যদি কারো লিমফেটিক মেটাস্টেসিস হয়, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে কী হতে পারে, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই মনে রাখবা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড দেখাটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং স্পেশালি লেফট সাইডেরটা। আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা কোন সাইডে আছে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে দুইটা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড দেখতে হবে, কারণ দিস ইজ দ্য এন্ড পয়েন্ট যেখানে এটা কোথায় যাচ্ছে, ইন্টারনাল জুগুলার ভেনে এন্টার করছে লিমফেটিক চ্যানেলসগুলো। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুঁজে বের করতে হবে যে তার কোনো সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড আছে কিনা। এটা হচ্ছে লিমফেটিক মেটাস্টেসিসের লাস্ট ডেস্টিনেশন। সো যদি তুমি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড প্যালপেবল পাও, তাহলে সেটা আমরা ধরেই নিই যে এটা আর লোকালি নাই, এটা অ্যাডভান্স হয়ে গেছে ডিজিজটা, এটা একটা বিষয়। আর ব্লাড বর্ন যেগুলো, ব্লাড বর্নগুলো আমি অলরেডি বলেছি, সেটা যাবে হচ্ছে লাং, লিভার, বোন অ্যান্ড ব্রেন। সো যেখানে যাবে সেই হিসেবে তার সিমটমটা হয়। যদি কারো লাঙে যায় তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয় তার হেমোটাইসিস হতে পারে, ব্রেথলেসনেস হতে পারে, প্লোরিফিউশন হতে পারে, সেটা চেস্ট এক্সরে করলে ইজিলি বোঝা যায়। আর পেশেন্টের যদি কোনো সিমটম থাকে সেগুলো থেকে বোঝা যায়। আর লিভারে মেটাস্টেসিস হলে সাধারণত হেপাটোমেগালি, জন্ডিস, এই ধরনের প্রবলেমগুলো হয়। বোন মেটাস্টেসিস হলে পেশেন্ট কমপ্লেন করবে যে তার ব্যাক পেন হচ্ছে, অথবা পিঠে কোথাও হয়তো তার ফ্র্যাকচারি হিস্ট্রি থাকতে পারে এরকম। আর যদি ব্রেনে মেটাস্টেসিস হয় তাহলে সেক্ষেত্রে হেডেক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। সো দিজ আর দ্য সিমটমস। এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হচ্ছে? লোকাল ইফেক্টস, লোকাল ইফেক্ট না, আসলে লোকাল সিমটমসগুলো হচ্ছে আমি আসলে বলেছি অলরেডি, তারপর আরেকবার বলছি। লোকাল সিমটমসের মধ্যে লোকাল সিমটমসটা মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময় আসলে লোকাল যে সিমটমগুলো সেগুলো সবগুলো ইভ্যালুয়েট করে এক্সামিনেশনে লিখতে হবে। এই জন্য সহজ করে মনে রাখার জন্য একটা হচ্ছে ব্রেস্টের মধ্যে লাম্প, যেহেতু ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যদি পরীক্ষার সময় থাকে তার অবশ্যই একটা লাম্প থাকবে। সো ফার্স্ট জিনিস হচ্ছে তার ব্রেস্টের মধ্যে লাম্প আছে কিনা এবং সেটা কোথায় আছে। আর আমি যখন এক্সামিনেশনটা বলবো তখন আমি বলে দিব যে ওইটা কীভাবে বলতে হয়, যে লাম্প আছে কিনা, মানে কোথায় আছে, কতটুকু, সেটা কীভাবে বলতে, সেটা আমি এক্সামিনেশন পার্টে বলছি। ফার্স্ট জিনিস হচ্ছে লাম্প। নিপেলা কমপ্লেক্সের চেঞ্জগুলো হচ্ছে নিপল রিট্রাকশন, নিপল ডিসচার্জ এবং প্যাজেট ডিজিজ, বা নিপেলা কমপ্লেক্সে কোনো চেঞ্জেস আছে কিনা এটা। আর স্কিনের মধ্যে চেঞ্জের মধ্যে আমি যেটা বলেছি যে পদে অরেঞ্জ চেঞ্জ, যেটা অরেঞ্জ স্কিনের মতো ছোট ছোট ছিদ্রের মতন এরকম হতে পারে, অথবা হচ্ছে গিয়ে কোনো আলসার আছে কিনা যেটা অনেক দিন ধরে আছে, হিল করছে না, আর হচ্ছে এখানে কোনো স্কিন নোডিউল আছে কিনা,
ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এক্সিলারি কোনো লিম্ফ নোড আছে কিনা, এগুলো তোমাদেরকে পরীক্ষার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এবং জিনিসগুলো চেক করে এক্সামিনেশনের সময় লিখতে হবে। সো এইটা গেল একটা বিষয়। আচ্ছা, যেহেতু এক্সামিনেশনের কথাটা বলছি, আমার মনে হয় বলেই দিই, এক্সামিনেশন করার সময় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেস্ট একটা রাউন্ড স্ট্রাকচার। সো এটাকে আমরা যেটা করি ক্লক পজিশনে ভাগ করি। ক্লক পজিশন মানে অ্যাজ লাইক রাউন্ড এ ক্লক, হ্যাঁ। সো দিস ইজ 12 o'clock, 6 o'clock, 9 o'clock, 3 o'clock, ঠিক আছে? এইটা ভাগ করার ইয়েটা কি, ধরো সাপোজ কারো টিউমারটা এরকম একটা জায়গা আছে, তাহলে এটা তোমার কাছে কোন ক্লক মনে হচ্ছে? ইটস ইন বিটুইন দিস, তাই না? তার মানে এটা 6, 7, 8 এরকম একটা জায়গা আছে। দেখবা যখন একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করা হয়, আমি জানি না তোমরা কেউ এখনো দেখেছো কিনা, সেটার নিয়ম হচ্ছে কোন ক্লক ও পজিশনে আছে সেটা বলতে হয়। যেমন এটা সাধারণত যদি ওরা কমেন্ট করে বলবে, দেখবে যে 7:30 এরকম একটা পজিশন আছে, মানে 7 আর 8 এর মাঝামাঝি। সো দিস ইজ দ্য ক্লক ও পজিশন। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা লোকেশন, যেটা যে কোনো জায়গায় যদি তুমি বলো যে তার ওর ব্রেস্টের মধ্যে 3 o'clock পজিশনে একটা লাম্প আছে, এটা ওয়ার্ল্ডে যেখানেই তুমি বলবা সবাই ওইভাবেই বুঝতে পারবে। সো তোমার যখন পরীক্ষার সময় এক্সামিনেশন করে লিখবা, তোমার যদি তুমি ব্রেস্টটাকে একটা রাউন্ড ক্লক হিসেবে চিন্তা করো, কোন পজিশনে আছে সেটা তোমাকে বলতে হবে যে এত ক্লক পজিশনে। আর আরেকটি জিনিস যেটা, সেটা হচ্ছে একটা লাম্পের যা যা এক্সামিনেশন করতে হয় সবই তোমাকে করতে হবে। লাম্পের সাইজ, শেপ, তারপর তার মার্জিনটা কি ইল ডিফাইন নাকি ওয়েল ডিফাইন, তারপর এখানে কোনো টেন্ডারনেস আছে কিনা, তারপর তার কনসিস্টেন্সিটা কীরকম, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ক্যান্সার জাতীয় রোগ হলে সাধারণত আমরা বলি যে ফার্ম টু হার্ড অথবা হার্ড কনসিস্টেন্সি এ ধরনের থাকে। সো সেই কনসিস্টেন্সিটা বলতে হবে, টেন্ডারনেস আছে নাকি বলতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে স্কিনের সাথে ওই যে যদি ফিক্সিটি থাকে এটা লিশনটার, তাহলে বুঝতে পারবা তার টেদারিং থাকবে, মানে ডিম্পলিং দিয়ে তুমি বুঝতে পারবা যে স্কিনের সাথে লাগানো আছে। আর যদি সেটা চেস্ট ওয়ালের সাথে লাগানো থাকে, আমি প্রথমেই যে ছবিটা বলেছিলাম যে চেস্ট ওয়াল মানে কি, এখানে মাসেল আছে, মাসেল মানে কি পেক্টোরালিস মেজর মাইনর, তারপর পেক্টোরাল ফাসা আছে এবং সেটার উপর ব্রেস্ট ইট লাইজ লাইক দিস। সো যদি এই ক্যান্সারটা স্প্রেড করে চেস্ট ওয়ালের সাথে ইনভলভ করে দেয়, তাহলে সেক্ষেত্রে ওই টিউমারটা হার্ড এবং ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে? এইটা এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি কিভাবে বুঝবা যে এটা আসলে পেক্টোরাল মাসেলের সাথে ইনভলভড নাকি এখানে মাসেলের নিচে তো আবার রিব কেজও আছে, এটা তো রিবের সাথেও ইনভলভ থাকতে পারে, বোন পর্যন্ত চলে যেতে পারে। সো এই জিনিসটা যখন তোমাকে বুঝতে হবে, সেটার জন্য আমরা আসলে একটা এক্সামিনেশন করতে বলি। সেটা হচ্ছে পেশেন্টকে হাতটাকে এরকম পাশে রাখতে বলা হয় প্রথমে, তারপর যেটা করতে বলে এরকম অবস্থায় নর্মালি দেখতে হয় যে ব্রেস্টের যে লাম্পটা আছে সেটা মুভ করে দেখতে হয় এটা নড়ছে কিনা। যদি পেশেন্ট জাস্ট নর্মালি হাত এরকম কোমরে রেখেছে ওটা নড়ে, তাহলে আমরা বলি যে এটা ফ্রি ফ্রম দ্য চেস্ট ওয়াল, ঠিক আছে? আর যদি সেটা ফিক্স থাকে তার মানে এটা ফিক্সড উইথ দ্য চেস্ট ওয়াল, অ্যাজ ইন সেটা একদম মাসেল পর্যন্ত ফিক্সড হয়ে আছে, মানে রিব পর্যন্ত ফিক্সড হয়ে আছে, বোন পর্যন্ত। আর এরপর পেশেন্টকে আমরা বলি কোমরে চাপ দেওয়ার জন্য। কোমরে যখন পেশেন্ট চাপ দেয় তখন পেক্টোরাল মাসেলটা ফিক্স হয়ে যায়। সো যখন এটা যদি মাসেলের সাথে ইনভলভ থাকে, শুরুতে যদি এটা নড়ে, আমি যদি মাসেলটাকে ফিক্স করি তখন কি হবে, ওটা ওই মাসেলের সাথে ফিক্সড হয়ে যাবে। এই টেস্টটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যে কোনো ধরনের লাম্পের এক্সামিনেশন যখন তোমাকে করতে হবে, অবশ্যই এটা তোমাকে দেখতে হবে যে তার রেস্ট্রিক্টেড মোবিলিটি হচ্ছে কিনা, ঠিক আছে? সো যেহেতু ব্রেস্টের ক্ষেত্রে এটা পেক্টোরাল মাসেলের উপর থাকে, তোমার এই ফিক্সিটিটা বা মোবিলিটি, রেস্ট্রিক্টেড মোবিলিটি আছে কিনা সেটা অবশ্যই চেক করতে হবে। তাহলে আমি বলেছি যদি নর্মাল অবস্থাতে জাস্ট হাতটা পাশে রেখেছে এরকম অবস্থায় যদি এটা ফিক্স থাকে, তাহলে আমরা বলি এটা চেস্ট ওয়ালের সাথে ফিক্স। আর যদি তখন মুভ করে আর আমরা পেশেন্টকে বলি যে আপনি হাতটা চাপ দেন পেক্টোরাল মাসেলকে টট করার পর যদি তার মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি রেস্ট্রিক্টেড মোবিলিটি। সো আর এটা একটা বিষয়, তাহলে তোমাকে ব্রেস্টের মধ্যে এটা দেখতে হবে কোন ক্লক পজিশনে আছে, ওই চেঞ্জেসগুলো আছে কি না। আর আরেকটা জিনিস অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে তার ব্রেস্টের শেপ, সাইজ এবং নিপেলার কমপ্লেক্সের পজিশনে কোনো চেঞ্জ আছে কিনা। এটা ইন্সপেকশনে আসলে তোমাকে প্রথমে দেখে নিতে হবে, ওই পয়েন্টটা আমি মিস করে গেছি। ওই এক্সামিনেশনের সময় শুরুতেই যখন আমরা পেশেন্টটাকে দেখব, তখন আমরা একইভাবে পেশেন্টের হাতটা দুই পাশে রেখে আর মাথার উপর উঠায় এই জিনিসগুলো চেক করে নিব, তার সাইজ শেপে কোনো চেঞ্জ হচ্ছে কিনা দুইটার মধ্যে, নিপেলার কমপ্লেক্সের লেভেলে কোনো চেঞ্জ আছে কিনা, ঠিক আছে? আর এক্সিলারি এক্সামিনেশন আসলে এখন তো এইভাবে দেখানো সম্ভব না, বা এক্সিলারি এক্সামিনেশন করেও তোমাকে 5টা যে গ্রুপ আছে সেগুলো সবগুলো চেক করে দেখতে হবে কোন গ্রুপ অফ লিম্ফ নোডসে তুমি এখানে ইনভলভমেন্ট পাচ্ছ বা আছে কিনা। বেশিরভাগ সময় মনে রাখবা, আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার রোগীরা যখন লাম্প নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রেই তার এক্সিলারি লিম্ফ নোড পাওয়া যায়। তো ওই জন্য এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এক্সিলারি লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে এবং সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। ওকে,
সো ফার কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না, বা কোনো কোয়েশ্চেন যদি হয়? আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে ব্রেস্ট ক্যান্সারের সার্জিক্যাল ট্রিটমেন্টের অনেকগুলো প্রসিডিওর আছে। আচ্ছা, আমি ট্রিটমেন্ট যখন বলবো আই উইল ডেফিনেটলি মানে গো অন ডিটেইল, যতটুকু তোমাদের লাগবে ততটুকু। আচ্ছা ফাইন, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, সো যখন আমরা আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের স্টেজিংটা। ব্রেস্ট ক্যান্সার স্টেজিংয়ের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে টিএনএম। টিএনএম, টি ফর টিউমার সাইজ, এন ফর নোডাল স্টেটাস, আর এম ফর মেটাস্টেসিস, যেটা আমরা অলরেডি এতক্ষণ পর্যন্ত ডিসকাস করেছি, যে লোকাল, তারপর লিম্ফেটিক চ্যানেলে কোথায় যাচ্ছে, তারপর মেটাস্টেসিস হয়ে কোথায় যাচ্ছে। সেই জিনিসটা যখন আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করি, সেটাকে যে ক্লাসিফিকেশনটা করা হয় সেটাকে বলা হয় টিএনএম ক্লাসিফিকেশন। সো এই টিএনএম ক্লাসিফিকেশনে দেখবে এটা বইয়ের মধ্যে দেওয়া আছে T1, 2, 3, 4। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ যখনই তুমি একটা ক্যান্সার ডায়াগনোসিস করবা, নেক্সট স্টেপ হচ্ছে সেটা একটা স্টেজিং করা। স্টেজিং করার পর তখন আমরা আসলে নেক্সট ট্রিটমেন্ট ইয়েতে চলে যায়। এই স্টেজিং করার আসলে দুইটা উপায় আছে, একটা হচ্ছে কি আমরা ক্লিনিক্যালি একটা স্টেজিং করতে পারি, আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন দিয়ে আমরা একটা ফাইনাল স্টেজিং করতে পারি। সো যেহেতু আমি এখনও ক্লিনিক্যাল পর্যন্ত আছি, এই জন্য আমি এই জিনিসটা বলছি। এই স্টেজিংটা বলার পর তারপর আমি ইনভেস্টিগেশনগুলো বলে তখন ফাইনাল স্টেজিংটা কীভাবে করা হয় সেটা তোমরা বুঝতে পারবা। সো T1, 2, 3, 4 যেহেতু এটা টিউমার সাইজের উপর ডিপেন্ড করছে, যখন এটা লেস দেন 2 সেন্টিমিটার থাকে তখন আমরা এটাকে বলছি T1। যখন 2 to 5 সেন্টিমিটার হয় তখন সেটা হচ্ছে T2। যখন সেটা 5 to 10 সেন্টিমিটার পর্যন্ত সাইজের মধ্যে থাকে তখন সেটা হচ্ছে T3। আর T4 যেটা, সেটা হচ্ছে কি, একটা তো বললাম সাইজটা যদি 10 সেন্টিমিটারের বেশি হয়ে যায়, আরেকটা হচ্ছে ওই যে কিছু কিছু চেঞ্জেসের কথা আমি বলেছি, যেমন কারো যদি এরকম বডি অরেঞ্জ চেঞ্জ থাকে, অথবা একটা আলসার হয়ে আছে অনেকদিন ধরে যেটা শুকাচ্ছে না, অথবা স্কিন নোডিউল হয়ে আছে, এবং চেস্ট ওয়াল ইনভলভমেন্ট, এই ধরনের সিমটমগুলো যদি থাকে কিন্তু তার সাইজটা ছোট, তাহলে সেটা T4 হবে। আমি আবার বলছি, T1 হচ্ছে লেস দেন 2 সেন্টিমিটার, আর T2 হচ্ছে 2 to 5 সেন্টিমিটার, 5 to 10 সেন্টিমিটার হচ্ছে কি তোমার T3, আর 10 সেন্টিমিটারের বেশি হলে সেটা যেমন T4। আর ইরেসপেক্টিভ অফ সাইজ, যদি পেশেন্টের চেস্ট ওয়াল ইনভলভমেন্ট থাকে, অথবা তার স্কিনে নোডিউল থাকে, অথবা একটা আলসার আছে যেটা শুকাচ্ছে না, সেটাকে আমরা T4 এর মধ্যে ধরবো, যদিও সাইজটা ছোট হয়। ঠিক আছে? আর এনের মধ্যে যেটা, সেটা হচ্ছে গিয়ে, আমি তো ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, সো আমি কি আবার কানেক্টেড হয়েছি? আচ্ছা ঠিক আছে, আমার যা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছিলো। সো আমি যেটা বলছিলাম, টিএনএম ক্লাসিফিকেশনের মধ্যে টিটা তো বলেছি অলরেডি, আর N1, N2, N3, এনের মধ্যে এরকম আছে। সো N1 মানে হচ্ছে যদি সেটা ইপসিলেটারাল এক্সিলারি লিম্ফ নোডে যায় এবং সেটা যদি মোবাইল থাকে, মানে যে সাইডের ম্যালিগনেন্সি, সাপোজ কারো রাইট সাইডের ম্যালিগনেন্সি আছে, তার রাইট সাইডের এক্সিলাতে যদি লিম্ফ নোড পাওয়া যায় এবং সেটা যদি মোবাইল থাকে তখন সেটাকে আমরা বলছি N1। আর N2 হচ্ছে ইপসিলেটারাল এক্সিলারি লিম্ফ নোড, মানে ওই সাইডেরই লিম্ফ নোড কিন্তু সেটা ফিক্সড হয়ে আছে, তখন সেটাকে আমরা বলছি N2। আর N3 হচ্ছে যদি কন্ট্রোলেটারাল সাইডে চলে যায় অথবা ইন্টারনাল মেমরি নোডসে যদি চলে যায় তখন সেটাকে আমরা বলছি N3। সো এটা একটা। আর মেটাস্টেসিস এটা খুবই ইজি, যদি কোনো মেটাস্টেসিস না থাকে তাহলে M0, আর যদি মেটাস্টেসিস থাকে তখন সেটা হচ্ছে জাস্ট M1 দিয়ে ডিনোট করা হয়। সো টিএনএম ক্লাসিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এনিওয়েজ।
সো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের যখন স্পেশালি বোর্ড কোয়েশ্চেনগুলো তখন থাকে তখন সেখানে এরকম একটা সিনারিও থাকতে পারে যে টিএনএম ক্লাসিফিকেশন কী হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যখন তোমার লং কেস আসবে তখন তুমি যখন তোমার আস্তে আস্তে তো পেশেন্টটাকে অ্যাসেস করতে হবে যে তুমি কী চিন্তা করছো, এটা যে একটা ক্যান্সার সেটা তোমার নেক্সট স্টেজিং কী হবে, ট্রিটমেন্ট যদি প্ল্যান করতে হয় স্টেজিং করতে হয়। সো ক্লিনিক্যালি তোমাকে টিএনএম স্টেজিংটা বলতে হবে যে পেশেন্ট ক্লিনিক্যালি কোন স্টেজে আছে এটা। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা ট্রিটমেন্টে যাব তখন সেটা আমি বলবো যে লিম্ফ নোডের সাথে পেক্টোরাল মাসেল রিলেশন অনুযায়ী একটা নোডাল একটা ক্লাসিফিকেশন আছে, সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে এখন যেটা বলতে চাই, আমি আসলে ম্যাক্সিমাম আর 5 মিনিটস হয়তো ক্লাস নিতে পারবো। সো আমি তোমাদেরকে একটু ইনভেস্টিগেশনগুলো আজকে বলে চাই, আমি নেক্সট দিন তোমাদেরকে স্টেজিং ট্রিটমেন্ট এটা নেক্সট যেদিন ক্লাস হবে ইনশাল্লাহ ওই দিন বলে দিব। সো ক্লিনিক্যালি টিএনএম স্টেজিং করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এরপর ইনভেস্টিগেশনে যেতে হবে। সো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আসলে পরীক্ষার সময় তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট। ব্রেস্টে যে কোনো ধরনের লাম্প হলেই সেটাকে ট্রিপল অ্যাসেসমেন্ট করতে হয়। সো ট্রিপল অ্যাসেসমেন্ট হচ্ছে, এটা সব বইতে আছে, তোমরা বইতেই পাবা। একটা হচ্ছে ক্লিনিক্যাল, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত করেছি। ক্লিনিক্যালের মধ্যে তোমাকে হিস্ট্রি নিতে হবে, আর আরেকটা হচ্ছে এক্সামিনেশন করতে হবে। এটা হচ্ছে ক্লিনিক্যাল পার্টটা। সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে ইমেজিং। ট্রিপল অ্যাসেসমেন্টের 3টা অ্যাসেসমেন্টের একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল এক্সামিনেশন, দ্যাট ইনক্লুডস হিস্ট্রি অ্যান্ড তুমি যে এক্সামিনেশন করলো সেটা। সেকেন্ড অ্যাসেসমেন্ট হচ্ছে গিয়ে তোমার ইমেজিং প্রসিডিওর। ইমেজিং প্রসিডিওরের মধ্যে 2টা টেস্ট করা হয়, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আর একটা হচ্ছে ম্যামোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবা এটা। আলট্রাসোনোগ্রাফি করা হবে যারা ইয়াং এজের তাদের জন্য, 35-এর নিচে। আর ম্যামোগ্রাম আমরা করে থাকি ইউজুয়ালি 35 থেকে শুরু করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 40 ইয়ার্সের উপরে। এবং এটার কারণটা তোমাকে জানতে হবে, কারণ হচ্ছে যদি ইয়াং পেশেন্ট হয় তাদের অনেক ডেন্স ব্রেস্ট থাকে, সেখানে যদি আমরা ম্যামোগ্রাফি করি তাহলে আমাদের কোনো উপকার হয় না। আলট্রাসোনোগ্রাফি ইউ ক্যান ডু ইট অ্যাট এনি এজ, কিন্তু যদি কোনো ইয়াং পেশেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে আলট্রাসোনোগ্রামি করতে দিতে হবে, ম্যামোগ্রাম করে লাভ হবে না। এটা পরীক্ষার একটা কোয়েশ্চেন, এটা জিজ্ঞেস করে অনেকেই, এটা বলতে পারতে হবে, ঠিক আছে? সো যেহেতু ব্রেস্ট ডেন্সিটি বেশি থাকে ইয়াং পেশেন্টদেরকে আমরা শুধু আলট্রাসোনোগ্রাফি করি, আর যখন একটু বয়স বেড়ে যায় 35-এর উপরে বা 40-এর উপরে তখন আমরা ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম দুটোই করি। তারপর এই ইমেজিংয়ের এটা হচ্ছে সেকেন্ড অ্যাসেসমেন্ট। আর থার্ড অ্যাসেসমেন্ট যেটা সেটা হচ্ছে ইনভেসিভ একটা প্রসিডিওর আমাদেরকে করতে হয়। যখনই একটা জিনিস মনে রাখবা, কাউকে যদি তুমি ক্যান্সার রোগটা বলতে চাও তোমাকে একটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস দিতে হবে অবশ্যই, অ্যাটলিস্ট সাইটোলজিক্যাল ডায়াগনোসিস। তার মানে কি, সাইটোলজিক্যাল ডায়াগনোসিস হচ্ছে যদি আমরা একটা এফএনএসি করি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, মানে আমি একটা জায়গা থেকে টিস্যু নিয়ে সেটাকে আমি এক্সামিন করছি। সো যখন ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করছি সেটা হচ্ছে সাইটোলজিক্যাল এক্সামিনেশন। তখন আমরা সেলুলার যে মরফোলজি আছে সেটা দেখে আমরা ডিটারমিন করি যে এটার মধ্যে ক্যান্সার আছে কিনা। আর আরেকটা উপায় হচ্ছে হিস্টোপ্যাথোলজি। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। হিস্টোপ্যাথোলজি মানে যেখানে আমরা একটা চাঙ্ক অফ রিপ্রেজেন্টেটিভ টিস্যু নিয়ে সেটাকে আমরা এক্সামিন করছি এবং বোঝার চেষ্টা করছি যে সেটাতে ক্যান্সার আছে কিনা। এবং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে এখন আমরা আসলে এফএনএসি খুবই কম করি, কারণ এটা অত বেশি কনক্লুসিভ না, অত সেন্সিটিভ বা অত বেশি স্পেসিফিক না। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কোর বায়োপসি। সো কোর বায়োপসি কথা মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় এটাকে ট্রুকাট বায়োপসি বলি। সো ট্রুকাট বায়োপসি বা কোর বায়োপসি যেটা আমরা বলি, এটা মাথায় রাখবা ব্রেস্ট ক্যান্সারের জন্য এটা হচ্ছে গিয়ে বেস্ট ওয়ে এটার হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস পাওয়ার জন্য। সো ট্রিপল অ্যাসেসমেন্ট পরীক্ষার একটা একদম কমন কোয়েশ্চেন, এটা মাথায় রাখবা। যে কোনো ব্রেস্ট লাম্প হলে যদি বলে কীভাবে অ্যাসেস করবা, তুমি বলবা ট্রিপল অ্যাসেসমেন্ট। ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেকেন্ড হচ্ছে ইমেজিং, আর থার্ড হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর। সো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। সো এই ইনভেস্টিগেশনগুলো যখন আমি করে এই 3টা ট্রিপল অ্যাসেসমেন্টের পর কিন্তু যখন আমি হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট পেয়ে যাচ্ছি তখন আমি অলরেডি জানি যে এটা একটা ক্যান্সার পেশেন্ট এবং তার সেলুলার টাইপটা কীরকম, মানে এটা কি ডাক্টাল কার্সিনোমা নাকি লোবিউলার কার্সিনোমা। সো ওই রিপোর্টটা যখন আমি পাচ্ছি, যখন আমি কনফার্ম হয়ে গেলাম যে এই পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমি একটু আগে বলেছি সেটা হচ্ছে তোমাকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেজিং। সো স্টেজিং করার জন্য তোমাকে জানতে হবে কোথায় কোথায় মেটাস্টেসিস হয়। আমরা অলরেডি সেটা ডিসকাস করেছি। 2টা রুটে মেটাস্টেসিস হতে পারে, সেটা হচ্ছে মেইনলি লিমফেটিক আর হচ্ছে ব্লাড বোর্ন। সো সেই ক্ষেত্রে আমাদেরকে ওইভাবে অ্যাসেস করতে হবে। যেহেতু আমরা চিন্তা করছি যে স্টেজিংয়ের মেটাস্টেটিক যে জায়গাগুলো আছে সেগুলো যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে লাং, সেটার জন্য আমরা মিনিমাম যেটা করতে পারি একটা চেস্ট এক্স-রে, আর যদি আরও বেশি সাসপিশন থাকে তখন আমরা একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে পারি। অ্যাবডোমেনের জন্য আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করলে হয়। সেখানে যদি লিভারে কোনো মেটাস্টেটিক লিশন থাকে সেটা সাধারণত কমেন্ট করে এসওএল, মানে
স্পেস অকুপাইং লিশন ইন দ্য লিভার, এরকম যদি থাকে তখন সেটা ম্যালিগনেন্ট হতে পারে। আর যদি আরেকটা হতে পারে বোনে যদি মেটাস্টেসিস হয়, সেটা সাধারণত এক্সরে করলেই বোঝা যায় সেখানে মেটাস্টেটিক লিশনটা। আর মাথায় যদি মেটাস্টেসিস থাকে ব্রেনে, তখন সেক্ষেত্রে সিটি স্ক্যান করলে বোঝা যায়। সো দিজ আর দ্য স্টেজিং ইনভেস্টিগেশন। সো যখন আমরা কনফার্ম করবো যে পেশেন্টের ক্যান্সারটা হয়েছে, নেক্সট আমাদেরকে স্টেজিং করে দেখতে হবে যে পেশেন্টের ক্যান্সারটা কোন পর্যায়ে আছে। সো স্টেজিংয়ের পর আসলে আমরা ট্রিটমেন্টে যাব। সেই স্টেজিং আর ট্রিটমেন্টটা আমি তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট যেদিন ক্লাস নেওয়ার যদি সুযোগ হয় সেদিন আমি বলে দিব। আর আরেকটা বিষয় এখানে হিস্ট্রির ক্ষেত্রে যেটা আমি তোমাদেরকে মেনশন করতে ভুলে গেছি, যে কোনো ক্যান্সার রোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের জন্য আছে। সো তুমি যখন হিস্ট্রিটা নিবা সেখানে তোমাকে রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করতে হবে, ঠিক আছে? ব্রেস্ট ক্যান্সার মনে রাখবা এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, এটা হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার। সো যেসব কন্ডিশনে শরীরে ইস্ট্রোজেন বেড়ে যাবে সেসব সব কিছুই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটাকে বাড়িয়ে দেবে। সো আমি যদি বলি সহজ যে জিনিসগুলো, একটা হচ্ছে পেশেন্টের এজ। তোমাকে পরীক্ষার সময় এটা জিজ্ঞেস করতে পারে তোমার কী মনে হয় পেশেন্টের জন্য কী কী রিস্ক ফ্যাক্টর ছিল, তুমি কি রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করেছো কিনা। এটা স্যারদের একটা, স্যার বলো ম্যাডাম বলো যারা এক্সামিনার থাকেন সবার একটা ফেভারিট কোয়েশ্চেন। সো এটা মাথায় রাখবা যে কী কী রিস্ক ফ্যাক্টর পেশেন্টে আছে সেটা তুমি অ্যাসেস করেছো কিনা, ঠিক আছে? একটা হচ্ছে 40 ইয়ার্সের বেশি হলে পেশেন্টের ম্যালিগনেন্সি রিস্কটা বেড়ে যায়। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে তার ঝুঁকিটা 4 to 5 টাইমস মোর। তাহলে তোমাকে জানতে হবে পেশেন্টের ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা। এবং আমরা বলি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মায়ের দিক থেকে, মানে মা, খালা, নানি, বোন এরকম কারো কোনো ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা। আর ছেলেদের হিস্ট্রি হলে সেটা হচ্ছে তার কোনো প্রোস্টেট ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা। এবং এখানে একটা জেনেটিক মিউটেশন থাকে, এটাও প্রশ্ন থাকে তোমাদের পরীক্ষায়। সো সেটা হচ্ছে BRCA 1 and 2, শুধু নামটা মনে রাখলেই হবে যে এরকম একটা জেনেটিক মিউটেশন হয়ে সেখান থেকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এবং এই জেনেটিক মিউটেশন হলে তাদের ক্যান্সার রিস্কটা কিন্তু অনেক অনেক বেশি। যেটা একটা এক্সাম্পল হচ্ছে অ্যাঞ্জেলিনা জলি, BRCA জেনেটিক পজিটিভ ছিল, ওর জিন পজিটিভ ছিল, যার জন্য ওর প্রোফাইল্যাকটিক সার্জারি করা হয়েছে। এই প্রোফাইল্যাকটিক সার্জারির বিষয়টা আমি যেদিন ট্রিটমেন্টের কথা বলবো ওই দিন বলে দেবো। সো একটা বলেছি তার এজ, একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, আরেকটা হচ্ছে তার জেনেটিক মিউটেশন আছে কিনা। আর এরকম আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে গিয়ে তার মেনস্ট্রুয়েশন কখন স্টার্ট হয়েছে এবং কখন শেষ হয়েছে, মানে তার মেনার্কি আর মেনোপোজের এইজটা। সাধারণ যে এইজটা সেটা চাইতে যদি কম বেশি হয়, মানে কারো যদি খুব আর্লি মেনার্কি হয় এবং খুব লেট মেনোপোজ হয়, তাহলে কি হয় তার রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা অনেক প্রলং থাকে এবং অনেক লম্বা সময় বডি ইস্ট্রোজেন এক্সপোজারে আসে। সো কারো যদি এরকম রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা অনেক প্রলং থাকে তখন সেক্ষেত্রে কিন্তু তার ক্যান্সার রিস্কটা অনেক বেশি হবে। আরেকটা বিষয় হচ্ছে যদি কারো ফার্স্ট প্রেগনেন্সিটা 30 ইয়ার্সের পর হয়, তার মানে কি তার শরীরটা অনেক লম্বা সময় ইস্ট্রোজেন এক্সপোজারে থাকছে, তখন সেক্ষেত্রে তার রিস্কটা বেশি থাকে। কেউ যদি বাচ্চাকে ব্রেস্টফিড না করায়, অথবা কেউ যদি হরমোন ডিপেন্ডেন্ট যে পিলগুলো আছে স্পেশালি যেগুলো মিক্স পিল অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এগুলো যদি কেউ লম্বা সময় নেয় তখন সেক্ষেত্রেও কিন্তু তার ব্রেস্ট ক্যান্সার রিস্কটা বেশি থাকবে। তারপর স্মোকিং, অ্যালকোহল স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য, আমাদের এখানে তো একটু কম। আরেকটা বিষয় মনে রাখবা, যদি কেউ খুব ওবিস থাকে তাহলে কিন্তু তার ব্রেস্ট ক্যান্সার রিস্কটা অনেক বেশি, কারণ সেক্ষেত্রে যেটা হয় ফ্যাট থেকে সেটা ইস্ট্রোজেনে কনভার্টেড হয়ে যায়। আর বারবার বলছি এটা যেহেতু হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, যেহেতু এখানে ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে ফ্যাট থেকে, তাহলে সেক্ষেত্রে তার ক্যান্সার রিস্কটা বেড়ে যাবে। সো আমি অনেকগুলো ইনফরমেশন বলেছি আমি জানি, বাট এগুলো সব কিছুই বইতে আছে, এটা জাস্ট তোমাদের যাতে মনে রাখতে সুবিধা হয় আমি সেজন্য একটু বলে দিলাম। এটা তোমাকে অবশ্যই হিস্ট্রির মধ্যে এগুলো অ্যাসেস করতে হবে যে পেশেন্টের কী কী রিস্ক ফ্যাক্টর আছে। এগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো ওই কোয়েশ্চেনগুলো করবা, ওগুলো জেনে নিবা। আমি জাস্ট একটু গো থ্রু করছি তোমাদের ইন দ্য মিন টাইম কোনো কোয়েশ্চেন আছে কি না। আজকে আমি যতটুকু বলেছি এটা রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, সো জাস্ট ইউ ক্যান থ্রো ইট, আইল বি হিয়ার ফর 5 more minutes. অনেক কমেন্ট তো, আমি আসলে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদি কারো, আমি এখন আসলে এতগুলো কমেন্টের মাঝখান থেকে কোয়েশ্চেন খুঁজে বের করতে পারছি না, তারপরও যদি পদি অরেঞ্জের প্যাথোজেনেসিস ম্যাম বুঝে নাই। আচ্ছা, পদি অরেঞ্জের
ইনভেস্টিগেশনটা আরেকবার, ওকে, লিম্ফ নোড ইনভলভমেন্টটা আরেকবার, প্রিভেন্টিভ মেথড। আচ্ছা, প্রিভেন্টিভ মেথড আসলে আমি কিছু বলিনি এখনও। আচ্ছা, সো বেসিক্যালি তোমাদের সিমটম রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে আর ইনভেস্টিগেশন। ওকে, পদি অরেঞ্জ চেঞ্জের কোয়েশ্চেনটা যে করেছো ইনায়া নুসরাত, পদি অরেঞ্জটা হচ্ছে গিয়ে আমাদের তো লিমফেটিক চ্যানেল আসলে দুইটা লেভেলে থাকে, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস লেভেল আর একটা হচ্ছে ডিপে। সো ব্রেস্টটা তো একটা, এটা কি ম্যামারি গ্ল্যান্ড, এটা হচ্ছে তোমার স্কিনেরই আসলে একটা অ্যাপেন্ডেজেস। সো যখনই এখানে সাবকিউটেনিয়াস যে লিমফেটিক চ্যানেলগুলো আছে, যেহেতু ক্যান্সারটা আমি একটু আগে তো আসলে দেখিয়েছিলাম, আমি জানি না তুমি এগুলো দেখেছো কিনা, ক্যান্সার সেলগুলো ডিফারেন্ট লেভেলে স্প্রেড করতে পারে। সো যদি সেটা স্প্রেড করার সময় লিমফেটিক চ্যানেলগুলোকে ব্লক করে দেয়, আমি বলেছি যে এটা যদি যে কোনো কারণে লিমফেটিক বা ভ্যানাস চ্যানেল যে কোনো কারণে যদি ব্লকেজ হয়, সেটা সিমটম হচ্ছে সেখানে ইডিমা হবে। সো যেহেতু এটা সাবকিউটেনিয়াস লেভেলে থাকে, এটা আসলে সাবকিউটেনিয়াস লেভেলের একটা ইডিমা হয়ে থাকে। এবং সেই জিনিসটা বোঝা যায় কীভাবে, যেহেতু হেয়ার ফলিকেলের জায়গাটা তো আসলে কিছু হচ্ছে না, ওটা ওখানে ফিক্স, কিন্তু তার আশেপাশে স্কিনটা ফুলে উঠছে, এই জন্য ওটা দেখতে কমলার খোসার মতো দেখা যায়। যে জায়গাগুলো হেয়ার ফলিকেল থাকে ওই জায়গাগুলো গর্ত গর্ত হয়ে থাকে। আমি ট্রাই করব নেক্সট তোমাদের সাথে যেদিন ক্লাস থাকবে, আমি প্রত্যেকটা ফিচারের একটা করে ছবি দেখানোর চেষ্টা করবো, তাহলে তোমাদের জন্য বোঝাটা ইজি হবে। আল ট্রাই ইনশাল্লাহ। আর তাহলে তুমি যখন সিমটমটা দেখবে না প্যাথোজেনেসিসটা সহ, আর তোমরা যদি এর মধ্যে একটু পড়ো তোমাদের বুঝতেও সুবিধা হবে। সো নেক্সট যেদিন ক্লাস থাকবে আমি তোমাদের ছবি দেখানোর চেষ্টা করবো, যে কয়টা সিমটম বলেছি সবগুলোর ছবি আমার কাছে আছে আমার পেশেন্টেরই। সো ওইটা হচ্ছে গিয়ে তোমার পদি অরেঞ্জ যে চেঞ্জটা, সেটার প্যাথোজেনেসিস। আরেকজন বলেছে কি লিম্ফ নোড ইনভলভমেন্ট। লিম্ফ নোড ইনভলভমেন্টটা হচ্ছে গিয়ে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে 75% ক্ষেত্রে এগুলো এক্সিলারি লিম্ফ নোডে যায়, 15% ক্ষেত্রে ইন্টারনাল মেমোরি নোডস, আর এটা হচ্ছে সুপ্রাক্লাভিকুলার নোড। এগুলো সব বইতে আছে, আমি জাস্ট তোমাদের মেমোরাইজ করার জন্য, জিনিসটা বোঝানোর জন্য ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, এটাই। ওকে, ইস্ট্রোজেন লেভেল কম থাকলে কি কোনো রিস্ক থাকবে? ইস্ট্রোজেন লেভেল কম থাকলে এটার কোনো রিস্ক না। আমাদের ফিমেলদের এমনিতেই বডিতে ইস্ট্রোজেন তো থাকবেই, বাট যখন এটা একটা লম্বা সময়, আমি বারবার বলছি কি এটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। সো তোমার যদি হরমোনাল লেভেলটা বডিতে দীর্ঘ সময় বেশি পরিমাণে থাকে, তাহলে সেক্ষেত্রে রিস্কটা বেড়ে যায়, যেটা আমি কিছু কিছু জিনিস এক্সপ্লেন করেছি, যে আর্লি মেনার্কি, লেট মেনোপজ, মানে একটা লং রিপ্রোডাক্টিভ পিরিয়ড, অথবা কারো লেট প্রেগনেন্সি হচ্ছে, অথবা কেউ ধরো হরমোনাল পিল ইনজেকশন, অথবা হচ্ছে তোমার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এগুলো বেশি বেশি নিচ্ছে এগুলোর জন্য। আচ্ছা, ওকে ওকে ওকে, আর কি ট্রিটমেন্ট অপশনগুলো আমি বলবো, আজকে হবে না, নেক্সট ইনশাল্লাহ আই উইল ট্রাই টু টেক অ্যানাদার ক্লাস ইনশাল্লাহ, তখন আমি বলে দিব স্টেজিং, ট্রিটমেন্ট। আর এই যে বললাম আমি আজকে যে জিনিসগুলো পড়েছি আমি ট্রাই করবো ছবি দেখানোর জন্য, তাহলে তোমাদের অনেক বেশি মনে থাকবে। এফএনএসি ইনকনক্লুসিভ, হোয়াট উইল হ্যাভ টু ডু, আমি তো অলরেডি বলেছি এফএনএসি ইটস ইনকনক্লুসিভ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি যেগুলো সুপারফিশিয়াল স্ট্রাকচার, যেমন ধরো থাইরয়েডে তাও এফএনএসি অনেকটুকু কাজ করে, বাট ব্রেস্টের ক্ষেত্রে এখন আমরা এফএনএসি একদমই রিলাই করি না, আমরা কোর বায়োপসি করি। যেখানে কোর বায়োপসি করার সুযোগ নেই, এফএনএসি করা যায়, এফএনএসি করলে সেটা রং না, কিন্তু এফএনএসি সেন্সিটিভিটি স্পেসিফিসিটি অনেক কম। সো কারো যদি এফএনএসিতে সেটা ইনকনক্লুসিভ আসে, সেক্ষেত্রে অবশ্যই তাকে কোর বায়োপসি করতে হবে। বারবার বলছি, মেইন যে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস সেটা হবে কোর বায়োপসি অথবা ট্রুকাট বায়োপসি দিয়ে। ব্রেস্ট অ্যাপসেস, আই এম নট টকিং অ্যাবাউট ব্রেস্ট অ্যাপসেস টুডে, আমি আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছি। ব্রেস্ট অ্যাপসেস বা বেনাইন ব্রেস্ট ডিজিজ নিয়ে কথা বলতে চাইলে হয়তো সেটা আরেকটা ক্লাসে বলতে হবে। ট্রুকাট বায়োপসি কি ফাইনাল ডায়াগনস্টিক প্রসিজার? রাইট, ট্রুকাট বায়োপসি ইজ দ্য ফাইনাল ডায়াগনস্টিক প্রসিজার। জেনেটিক মিউটেশনের নাম হচ্ছে BRCA, ক্যাপিটাল BRCA, ব্রাকা বলে অনেকে, বাট ইটস BRCA। আচ্ছা, একজন রিপ্লাই করেছে BRCA 1 2। তো ইনভেস্টিগেশনস আমি বলেছি ট্রিপল অ্যাসেসমেন্টের মধ্যে ইনভেস্টিগেশনস সেকেন্ড অ্যাসেসমেন্ট হিসেবে আমরা কোনো একটা ইমেজিং করি, আল্ট্রাসাউন্ড অথবা ম্যামোগ্রাফি, আর ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে এফএনএসি অথবা কোর বায়োপসি। আর স্টেজিংয়ের জন্য আমি বলেছি যেখানে যেখানে মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা আছে সেই ইনভেস্টিগেশনগুলো আমাদের করতে হয়। বেনাইন টিউমারকে রিস্ক ফ্যাক্টর হতে পারে কিনা? বেনাইন টিউমার, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। বেনাইন টিউমার বেশিরভাগ ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হয় না, কিছু কিছু বেনাইন কন্ডিশন আছে যেগুলোর ক্ষেত্রে এটার রিস্কটা বেশি থাকে। এর মধ্যে একটা হচ্ছে অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া যদি কারো থাকে সেটা, আরেকটা হচ্ছে গিয়ে তোমার ওটা তোমাদের জন্য আসলে একটু বেশি হয়ে, ওটা জিজ্ঞেস করবে, ওটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের কোয়েশ্চেন, ওটা এখন বোঝাতে হলে তোমাদেরকে অনেক কিছু বোঝাতে হবে। বাট মোস্ট কমন যেগুলো থাকে যেমন ফাইব্রয়েডেনোমা, এগুলো কিন্তু আলাদা কোনো রিস্ক তৈরি করে না। কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো পোস্ট গ্রাজুয়েশন লেভেল, এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে না, দ্যাটস ফর শিওর। ঠিক
ঠিক আছে? আর তারপরেও ইন্টারেস্টেড হলে তুমি ইউ ক্যান গো থ্রু দ্য বুক, বাট আমার মনে হয় না এটা দরকার আছে, কারণ তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে আসলে কি বলছে। ওকে, সো আই থিঙ্ক উই আর গুড ফর টুডে। আমি জানি না, আমি আবারও বলছি, আমি লাইভে আসলে কখনো আগে ক্লাস নিইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হোপফুলি যারা ছিল আমার সাথে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। আই উইল বি ভেরি হ্যাপি যদি তোমাদের কিছুটা হেল্প হয়। আর ফিল ফ্রি টু আস্ক মি কোয়েশ্চেন্স যখন নেক্সট যদি এরকম ইনশাল্লাহ সুযোগ হয়, আমি তোমাদেরকে অবশ্যই এটা শেষ করার চেষ্টা করবো, যেহেতু আমি ট্রিটমেন্ট আজকে বলতে পারিনি, আরেকদিন এটা বলবো। আর তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তোমরা তখন আমাকে জানিও। আর আমি তো বললামই আমি ট্রাই করবো আজকে যেগুলো পড়েছি সেগুলোর ছবি তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ইনশাল্লাহ পরে কোনো এক সময় দেখা হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, বাই।